শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস, আমার বৌমা আছে, আর কেউ বাড়িতে নেই, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে, আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নেব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। পারলে পুলিশ আমাকে রুখে দেবে। কি কারণে গিয়েছিল মনে করছেন? কি কারণে গিয়েছে পুলিশ সুপার বলতে পারবে। এ সানিরাজকে যে প্রশ্ন করুন যে আমাকে যেন বেশি পরীক্ষা নিরীক্ষা না করেন, আমার সঙ্গে আমার ধৈর্য চ্যুতি যাতে না ঘটান। যদি আমার বাড়িতে কোনো অশালীন আচরণ পুলিশ করে তাহলে আমি এখনই আপনাদের জানিয়ে দিলাম যে আমার আজকে কলকাতা যাওয়ার আছে, কালকে কলকাতায় ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে। বাড়ির সঙ্গে কোনো রকম আমার ছেলে, আমার মিসেস, আমার বৌমা, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করা হয় তাহলে আপনি তৈরি থাকবেন কে সানিরাজ। আপনার সঙ্গে আমি বৃহস্পতিবারে বেলা 12টায় দেখা হবে বহরমপুর শহরে। আপনি কত বড় বাহাদুর এসপি হয়েছেন, আর আমার সঙ্গে মুর্শিদাবাদের কত জনতা আছে, সেদিন আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে সামনাসামনি। এসপি অফিস ঘেরাও করে রাখবো যতক্ষণ এসপি কোনো এই বাজে আচরণের জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ ছাড়বো না। আমি হাত জোর করে মুর্শিদাবাদের মানুষকে, বাংলা মানুষকে আবেদন করছি, অনুরোধ করছি, ধর্মীয় ভাবাবেগের দ্বারা যেন আমরা আমাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্বকে হারিয়ে না বসি। আমার মনে হয় এই মুহূর্তে এটা যেটা জরুরি কাজ সেটা হলো এইটা। আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তৈরি হচ্ছে এই মহিলা দায়ী। আবার বলছি, এত মিথ্যাবাদী, এত নাটকবাজি, এই মহিলা এই বাংলার সর্বনাশের সব থেকে বড় কারণ। ইতিহাস মিলিয়ে নেবেন আপনারা। আমি এমনি এমনি বিরোধিতা করি না। একটা ভোটে জেতা হারা বড় কথা নয়, কিন্তু আজ পশ্চিমবঙ্গের সামাজিক বাতাবরণ বিষাক্ত হচ্ছে। হিন্দুদের জন্য আলাদা চায়ের দোকান, মুসলমানদের জন্য আলাদা চায়ের দোকান হতে চলেছে মুর্শিদাবাদে। বাংলায় কারা করলে গেল? একদিকে টিএমসি, একদিকে বিজেপি। তাতে কি আমাদের ভালো হবে? আমরা কি সুখী শান্তি হবো? সুখী হবো তার জন্যে? সমৃদ্ধশালী হবে তার জন্যে? সমাজের যদি ভাঙন হয়, সমাজে যদি ঐক্য না থাকে, তাহলে সকলের খারাপ হবে। এখানকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যায়। সেখানকার মানুষের কাছে তারা আগামী দিনে এনিমি হবে, শত্রু হবে। কার লাভ হবে বলুন? কি করছি আমরা? শান্তিপূর্ণভাবে আলোচনা করে কেন সমাধান করা গেল না? আমি হাত জোর করে মুর্শিদাবাদের মানুষকে, বাংলা মানুষকে আবেদন করছি, অনুরোধ করছি, ধর্মীয় ভাবাবেগের দ্বারা যেন আমরা আমাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্বকে হারিয়ে না বসি। অন্যায় করেছে কি নাই করেছে আমি জানি না। অন্যায় করে থাকলে এই ধরনের শাস্তি দেওয়া ইসলামে বিধান নাই। তাহলে ও যদি অন্যায়ও করে থাকে, তাহলে ওর অন্যায়কে শাস্তি দেওয়ার জন্য আপনারা যে পদক্ষেপ নিলেন সেটাও তো অন্যায় হলো, সেটা তো ইসলামিক। এটাই আমাদের মধ্যে ভাবতে হবে। সেই ঘটনাটাকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় উত্তাল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি এসআইআর করে চেষ্টা করেছিল পশ্চিম বাংলায় নাকি মুসলিমরা অবৈধভাবে বসবাস করছে, তাড়িয়ে দেবে, ভোটাধিকার কেড়ে নেবে। কিন্তু বুক ফুলিয়ে গেছে, এসআইআরের ফর্মের চড় খেয়ে মুখ ফুলিয়ে তাদেরকে আসতে হয়েছে। তাহলে বাংলাদেশের বিষয়টাকে নিয়ে এখানে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত,
অবশ্যই আমাদের এখানে প্রতিবাদ হবে প্রতিবেশী রাষ্ট্র বলে। কিন্তু এদের দ্বিচারিতা দেখুন, এরা কি লেভেলের হিপোক্রেসি। আমি তো হিপোক্রেসির ডাব্বা বলি না, এদের হিপোক্রেসির গোডাউন বলি এদেরকে। কি লেভেলের হিপোক্রেসি! পশ্চিমবাংলায় ভারতবর্ষের সংখ্যালঘুরা আক্রান্ত হলো, যারা আক্রমণ করলো তাদের যদি জেল খাটতে হয়, জেল থেকে বার হলে তাদেরকে মালা পরাচ্ছে। গুজরাটের ওই মেয়েটি বিলকিস বানু, তাকে যারা ধর্ষণ করলো, গণধর্ষণ তাকে যারা করলো, তারা জেল থেকে বার হয়েছে, তাদেরকে আবার এরা মালা পরাচ্ছে। আবার বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হলে এখানে তারা কান্না করছে। আর আমরা গুজরাটের বিলকিস বানুর পাশে যেমনভাবে থাকছি, বাংলাদেশের দীপু দাসের পাশে একইভাবে থাকব, রুমা ওরাওয়ের পাশে একইভাবে থাকব, শিকারি মুরার পরিবারের পাশে থাকব, বিদ্যুৎ মণ্ডলের পাশে থাকব। তার প্রমাণ আমরা বারবার দিয়ে এসেছি। তৃণমূল বা যে রাজনৈতিক দল আছে তাদেরকে নতুন করে দেওয়ার আমাদের নাগরিকের প্রয়োজন নাই। কিন্তু প্রশ্ন আমার এখানকার যারা সংখ্যাগুরু আছে, এই কথাটা অনেকের গায়ে লাগতে পারে, আমার দেখার দরকার নেই, আমি বাস্তব কথা বলছি। এখানকার যারা সংখ্যাগুরু, বাংলাদেশের দীপু দাসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না। আর বাংলাদেশের যারা সংখ্যাগুরু, এখানে আনিসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না। বাংলাদেশের দীপু দাসের পরিবার বলতে পারবে আনিসের ওপরে কি অত্যাচার হয়েছে, আর এখানে আনিসের বাপি বলতে পারবে দীপু দাস কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কারণ দীপু হচ্ছে ওখানকার মাইনরিটি, আর আনিসের বাপও হচ্ছে, আনিসরা হচ্ছে এখানকার মাইনরিটি। ওখানকার যারা দীপুকে জ্বালিয়েছে ওখানকার তারা মেজরিটি, এখানকার যারা আফরাজুলকে জ্বালিয়েছে তারা এখানকার মেজরিটি। তারা ওইখানকার মেজরিটি এখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না, এখানকার মেজরিটি ওখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না। এক কথায় দীপুর পরিবারের কি হচ্ছে এটা শুভেন্দু অধিকারী বুঝতে পারবে না, নওশাদ সিদ্দিকী বুঝতে পারবে। আর আনিসের পরিবারের উপরে কি হচ্ছে এটা ওখানকারের যারাই আছে, এখন ধরুন নয় যেগুলো চলছে নেতাকেতা এখন বাংলাদেশে নতুন নতুন দেখতে পাচ্ছি, কে তো বলছে নাকি 7 সিস্টার দখল করে নেবে। হ্যাঁ, আইন একবার বুঝতে পারছো না, বলছে 7 সিস্টার দখল করে নেব। কত শখ, বুঝতে পেরেছে? ওই নেতাকেতাগুলোর কাছে আমার বক্তব্য এটা, তাহলে আপনি এখানকার সংখ্যালঘুদের দরদ বুঝতে পারবেন না। এরা এই সংখ্যাগুরু করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমার এই কথাটা বলার কারণ কি, ভারতবর্ষের খ্রিস্টান সংখ্যালঘু যে সমস্যার সম্মুখীন হলো গত 25 তারিখে, এটা কি বাংলাদেশের মুসলমান সংখ্যাগুরুরা বুঝতে পারবে? কোনোদিন বুঝতে পারবে না, কারণ ওরা সংখ্যাগুরু। আর দীপু দাসের সাথে বা ওখানে সংখ্যাগুরু লঘুদের সাথে কি হচ্ছে এখানকার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না। ক্যামেরা রেকর্ড হচ্ছে তো নাকি? আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, এটা নিয়ে যদি কেউ আমাকে সাথে ডিবেটে বসতে চায় আমি রাজি আছি। কারণ ওর জ্বালাটা দীপু